2020 এই সনটা শুনলেই বুকটা কেঁপে ওঠে, তাই তো? কারণ 2020তেই আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল করোনা ভাইরাসের। বলাই বাহুল্য, দেশ ছাড়া গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল এই ভাইরাস। সবাই, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা ভুক্তভোগী, কেউ মানসিকভাবে, কেউ শারীরিকভাবে, কেউ অনেকে তো আমরা আমাদের আপনজন, কেউ হয়তো আমাদের কাকু, যাকে হয়তো ডাকতাম, যাকে হয়তো দেখে এসেছিলাম, আমি ভাবতেও পারিনি ফিরে গিয়ে যে দেখতে পারবো না। আমি অলরেডি বলেছিলাম আমার কাকার বন্ধুর কথা, যে আমাদের বাড়িতেই থাকতো। তো আজ পারমিতা চক্রবর্তী, উনি আমাদেরকে প্রথমবার ঘটনা পাঠিয়েছেন। এবং কেন এই করোনা ভাইরাস বা করোনার পিরিয়ডের কথা বলছি, যদিও ঘটনাটা ঘটেছে 2024, কিন্তু কোথাও না কোথাও করোনাও এর জন্য দায়ী। কি করে দায়ী জানতে হলে তো গোটা এপিসোডটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ঘটনাটি বললামই, পারমিতা চক্রবর্তী পাঠিয়েছিলেন। উনি কিন্তু বর্তমান কলকাতায় নয়, উনি ব্যাঙ্গালোরে কর্মরত। জাস্ট 2024 লাস্টে উনি শিফট হয়েছেন, কিন্তু ঘটনাটা ঘটেছে 2024 ফার্স্টে। তো যেমন মানে পারমিতা দি পাঠিয়ে দিয়েছেন যে ওনার মায়ের সঙ্গে ঘটা একটা ঘটনা। আমি পারমিতাই বলছি, যেহেতু মনে হচ্ছে সমবয়সী হবো আমরা। তো পারমিতা যেমন পাঠিয়ে দিয়েছেন ওনার মায়ের সঙ্গে ঘটা, আপনারা ভাবছেন যে আরে আমার কাছে তো ঘটনা আছে, আমিও রুমকি দিকে পাঠাতে চাই বা কথায় গল্প ভূতুরে রেডিও স্টেশনে পাঠাতে চাই। কি করে পাঠাবেন? পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেল আইডি kothayagolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন তেমন ঘটনা পাঠাবেন না, বা অন্য কোথাও শুনে মানে ইন্সপায়ার্ড হয়ে কোনো ঘটনা লিখে প্লিজ পাঠাবেন না, কারণ ইউনিকনেস চলে যায়। এবং ডেফিনেটলি একটা প্ল্যাটফর্মে অলরেডি শেয়ার করা ঘটনা নিশ্চয়ই সবাই তো শুনে ফেলেছে, অন্য প্ল্যাটফর্মে কেনই বা শুনবে, তাই না? তো এটাই রিকোয়েস্ট থাকে। তারপর আপনাদের যেমন ইচ্ছে, আপনারা লিখে হোক, আপনাদের যেমন সুবিধা আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন, মৌখিক হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো মানে অসমিয়া, বাংলা, হিন্দি এবং ইংলিশ। ঠিক আছে, চলো আর দেরি করবো না, শুরু করে দিচ্ছি পারমিতা চক্রবর্তীর ঘটনা। আচ্ছা, যেমন বললাম 2024 প্রথম দিকে মানে পারমিতার মায়ের না গোল্ড ব্লাডারে স্টোন ধরা পড়েছিল। তো প্রথমে ভেবেছিল ওই পিন হোল ল্যাপ্রোস্কোপি করবে, কিন্তু জিনিসটা এতটা মানে গাড়িয়ে গেছে না, তো বলছে যে না, ওপেন সার্জারি করতে হবে। তো কলকাতার আশেপাশের, মানে আমি নামটা ডেফিনেটলি প্রকাশ তো করবো না এখানে, একটা স্বনামধন্য মানে মোটামুটি ঠিক আছে, পারমিতা বলছেন যে সবাই আমাদের অধিকার তো খুবই চেনা জানা একটা নার্সিংহোম, ওখানে অ্যাডমিট করেছে। তো নার্সিংহোমটা বলছে কি যে তুমি নার্সিংহোমটা একটু আউটস্কার্টসে বলতে পারো রুমকি, আর নার্সিংহোম থেকে ধরো 4-5 মিনিট পরে হেঁটে আসলে তুমি কিন্তু পুরোপুরি মানে ওই কলকাতার মানে গ্যাঞ্জাম এরিয়া ওইরকম পেয়ে যাবে আর কি, মানে হই হুল্লোড় সব পেয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু ওই ডক্টরের সঙ্গে, নার্সিংহোমের ডক্টরের সঙ্গে উনি কনসাল্ট করছিলেন ওনারা, তো ওই নার্সিংহোমে অ্যাডমিশন নিল। তো পারমিতার মায়ের অ্যাডমিশন, ওনারা 3 তলায়, হ্যাঁ, ওনার অ্যাডমিশন হয়েছে। এবং অপারেশনের পরে যেহেতু বললাম একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলেন, ওনাকে মানে 5-6 দিন রাখবেন আর কি। আচ্ছা, 3 তলায় তো রেখেছেন, ওনার সঙ্গে না আরেকজন আর কি, মানে তোমার একটা রুমে 2 জন পেশেন্ট আর কি, মিডিলে কার্টেন যে টেনে দেয় ওরকম। আর পারমিতাদের থাকার অ্যালাউ ছিল না। তো নার্সিংহোম থেকে বলে দিয়েছে যে ওরা আর একটা প্রোভাইড করবে, যাতে কোনো অসুবিধা হলে সবসময় থাকবে, মানে এই 2টো পেশেন্টের জন্য, বাড়ির লোক অ্যালাউ না। তো এখন তো কিছু করার নেই। আচ্ছা, তো পারমিতা তো অনেকবারই আপ ডাউন করেছে। তো মানে নার্সিংহোমের পার্টিকুলারলি ওই ফ্লোর, 3 নম্বর ফ্লোরে না, ওর মা মানে পারমিতার মাকে যেখানে রেখেছে সেখানে তো পেশেন্ট আছে, ডক্টর মানে আসা যাওয়া করছে, কিন্তু ঠিক আরেকটা পোর্শন না পুরোপুরি বন্ধ। তো পারমিতা মানে হয় না কিউরিসিটি জাগে যে এত মানে নার্সিংহোম পেশেন্টের সংখ্যাও ঠিকই আছে মোটামুটি ভালোই, তো এই পার্টটা কেন বন্ধ? তখন ওনাকে বলা হয়েছিল, পারমিতা বলছেন যে আমাকে বলেছে রুমকি যে রিনোভেশনের কাজ চলছে, ওই এরিয়াটা আপগ্রেড করছে, আরও নতুন মেশিন, আরও নতুন মানে টেস্ট করার যে ইকুইপমেন্টসগুলি, এগুলি বিদেশ থেকে আনা হচ্ছে, ফরেন থেকে আনা হচ্ছে, তো এটা আপগ্রেড করার কাজ চলছে। ঠিক আছে, ভালো, খুবই ভালো কথা, আরও ডেভেলপ হবে। ঠিক আছে, ফাইন। তো তখন পারমিতার মায়ের কিন্তু অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, অপারেশন হয়ে যাওয়ার পর আমি তো বললাম নট অ্যালাউড, পারমিতারা তো মানে আসতেন, এসে দেখা সাক্ষা করতেন, করতেন, আবার চলে যেতেন। তো ওর মা বলছে কোনো অসুবিধা হয় না রে, ওরা যথেষ্ট কেয়ার করে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, ওনার 5 নম্বর দিন ছুটি হওয়ার কথা, 4 নম্বর দিন রাত্রে ঘটলো একটা ঘটনা। কি ঘটলো?
তো ওনাকে তো মেডিসিন वगैरह মানে কন্টিনিউ তো চলবে, পট করে তো আর যেমন অ্যান্টিবায়োটিকটা চলে, আরও অনেক রকমের তো কোর্সের ওষুধটা চলে। তো হঠাৎ কি হয়েছে, উনি না ঘুমিয়ে গেছে। আর আমি বললাম যে ওই পেশেন্ট, এই পেশেন্ট একটা কার্টেন দেওয়া থাকে, আর ওই যে আয়া উনি মিডিলে বসে থাকেন যে দুজন পেশেন্টকেই দেখবে। তো হঠাৎ দেখে একজন নার্স ওনাকে ডাকছেন, মানে হাত ধরে না, মুখ দিয়ে ডাকছেন আর কি। হ্যাঁ, তো বলছে উঠেছে, উঠে ওনাকে বলছে কি যে আপনাকে ডক্টর ডাকছে। তো বলছে আমাকে ডক্টর কেন ডাকছে? উনি দেখছেন কি নার্স না পুরোপুরি ওই তোমার করোনার সময় যে নার্স ডক্টররা পিপিই কিট পরা থাকতো না, এক্স্যাক্টলি ওইরকম পিপিই কিট পরা, মানে বুঝতে পারছো তো, পুরো কভার ওরকম। তো উনি মানে দেখো, একে তো অপারেশন থেকে উঠেছেন, জাস্ট অপারেশন হয়েছে অ্যান্ড মেডিসিন, ওনার না মাথার মধ্যে মানে হয় না একটু কিছু সময় ঘুম থেকে ওঠার পর আমাদের মাথা কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। আমরা কিন্তু ডাইরেকশন মানে যে কোনো কিছু যদি কমান্ড দেয় বা ডাইরেকশন দেয় আমরা ওই অ্যাকর্ডিং টুই চলি, আমাদের হয়তো বিচার বুদ্ধিও তখন লোপ পায়। তো পারমিতার মা মানে আন্টি দেখছি যে ওরকম। হ্যাঁ, তো বলছি ডক্টর কেন ডাকছে? বলছে আপনার কিছু টেস্ট হবে। তো ওনার না বললাম না ওই ওই জিনিসটা আর কি লোপ পেয়ে যায় না অনেক সময়। তো ওনার এটা মাথার মধ্যে নেই যে এত রাত্রে কিন্তু টেস্ট वगैरह কোনোদিনও রাত্রে হয় না, যা হয় সব কিন্তু দিনের বেলা হয়। হ্যাঁ, রাত্রে কিন্তু কোনো রকমের টেস্ট হয় না। তাও আমি বললাম মোটামুটি তখন 12টা 12:30, যদিও উনি ঘুরে দেখেননি, উনি আন্দাজন পরে পারমিতাকে বলেছেন। ঠিক আছে। তো আর এর আগে যেহেতু ওনার স্টিচ কাটা মানে স্টিচ হয়েছে না, ওনাকে কিন্তু প্যাসেজ ধরে হাঁটাহাঁটি করিয়েছে, মানে উনি মোটামুটি আস্তে 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 হাঁটতে পারে। তো ওনাকে নার্স কিন্তু ওনাকে হাত লাগায়নি, তো উনি আস্তে আস্তে করে ইয়ে করেছে, দেখে আয়াটা উনি ঠিক আছে, উনি বেরিয়েছেন। বেরিয়ে আস্তে আস্তে উনি তো জানেন না যে ওই জায়গাটা পুরোপুরি বন্ধ, রিনোভেশনের কাজ চলছে। পারমিতা আরেকটা কথাও বলছে পরে, জানো তো, আচ্ছা ঘটনাটা বলে দিই, মিডিলে আর বলছি না। উনি তো জানতেন না রিনোভেশনের কাজ চলছে। নার্স কিন্তু আগে আগে যাচ্ছে এবং ওনাকে বলছে আপনি আসুন, আপনি আসুন, বাংলা দিয়ে বলছে আপনি আসুন বলে ওই এরিয়াতে যাচ্ছে। জিনিসটা তো বন্ধ ছিল, দরজাটা খুলে তারপরে ঢুকতে হবে। উনি দেখছেন নার্সটা না পুরোপুরি দরজা না খুলে আর পার হয়ে ওদিকে চলে গেছে, এবং এটা দেখে মানে উনি কাঁপছে, ভয়ে কাঁপতে কাঁপতে, পারমিতার মা আন্টি কাঁপতে কাঁপতে ওইখানে যে ওই যে দেখবে না তিন মানে বসার জন্য সিট থাকে না, তো ওখানে না হাতলটা ধরে এরকম করে বসে পড়েছে। বলে বসে পড়ে আমার মায়ের কিন্তু আর কোনো কিছু মানে উনি বলতে পারেন না। হ্যাঁ, উনি যখন চোখ খুললেন, চোখ খোলার পর উনি দেখলেন যে উনি বেডে আছেন এবং নার্স ডক্টর ওনাকে ইয়ে করছেন, মানে সেবা শুশ্রূষা করছেন। কি হয়েছে, আপনি ওখানে কেন গেলেন? এদিকে মানে উনি মানে শুনতে পাচ্ছেন যে ওই আয়াটাকে বকাবকি করছেন, তুমি কোথায় চলে গেছিলে, হ্যাঁ পেশেন্ট কি করে ওইদিকে যায়। তো উনি বলছেন যে আমাকে তো নার্স ডাকতে এসছেন। বলছে কোন নার্স? বলছে না ওই নার্সকে তো দেখিনি, কিন্তু উনি এরকম মানে পুরোপুরি ডিসক্রাইব করলেন যে আমরা টিভিতে দেখেছি, মানে ওই করোনার সময় যে ডক্টরকে যেমন দেখেছি, ফেসবুকে দেখেছি ডক্টররা কিরকম করে পোশাক পরে যেত, ট্রিটমেন্ট করতো, ওই রকম পোশাকে ছিলেন, মহিলা ছিলেন, নার্স ছিলেন। আমাকে বলেছে টেস্ট করতে নিয়ে যাবে। তখন ডক্টর বলছে যে রাত্রে তো কোনো টেস্ট হয় না। বলছে আমার তো তখন খেয়াল ছিল না, আমি ভেবেছি আপনারা ডেকেছেন, কোনো ডক্টর হয়তো ডেকেছে। ও এটাই বলেছে, ডক্টর ডেকেছে। স্পেশালি আমরা যে স্যালাইভা, মানে সত্যি কথা বলতে গেলে করোনাতে যেগুলো মানে স্যালাইভা টেস্ট হয় না, ওই তুলোর বার্ড নিয়ে যে তোমার নাক থেকে মুখ থেকে যে টেস্টটা, নার্সটা কিন্তু ওটা বলেই গেছে যে আপনার একটু মানে ইয়ে নিয়ে স্যাম্পল নেওয়া হবে টেস্টের জন্য, স্যালাইভার টেস্ট নেওয়া হবে, কিছু হবে না, একদম কোনো ব্যাপার না, এরকম বলে বলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আর বলছে আমার চোখের সামনে ও ওখানে আর পার হয়ে চলে গেছে। হ্যাঁ, অথচ দরজাটা বন্ধ ছিল, দরজা না খুলে কীভাবে আর পার হয়ে চলে গেছে ওটা দেখি আমার ভয় লেগে গেছে। তখন ডক্টর বলছেন যে আপনি তো কড়া ডোজের ওষুধ খাচ্ছেন, আপনি হ্যালুসিনেট করছেন, এটা তো কী মানে হ্যালুসিনেট করছেন। হ্যাঁ, এটা কি করে পসিবল বলুন আপনি ম্যাডাম, এটা তো পসিবল না। না এরকম করে একটা মানুষ কি করে আর পার হয়ে চলে যেতে পারে? কড়া ডোজের মেডিসিন নিচ্ছেন, তো হয়তো আপনি ওই ঘুমের চোখে হেঁটে হেঁটে ওষুধে আপনি হয়তো স্বপ্ন দেখছিলেন বা হ্যালুসিনেট করছিলেন। তো একে তো উনি ভয়ার্ত ছিলেনই, তারপর শরীরটাও মানে একটা অপারেশন থেকে উঠেছেন, উনি না আর তর্ক বিতর্ক করেননি, উনি হু হু করছেন। আর মানে নার্সকে মানে আয়াকে খুব বকা দিচ্ছেন। তো আয়া বলছে যে আরে আমি তো ওয়াশরুমে গেছিলাম, ওরা দুজন ঘুমোচ্ছে আর তখন কেউ ছিল না, আমি কাউকে বলে যাবো যে দেখিস, আর দেখেছি মানে ওনারা তো মেডিসিন নিয়ে ঘুমোচ্ছে। আর অ্যাকচুয়ালি পেশেন্টদের ওয়াশরুম কিন্তু ওদের ইউজ করতে পারে না ওরা। হ্যাঁ, ওদের জন্য একটা আলাদা বরাদ্দ, ওদের একটা টয়লেট থাকে, ওরা কিন্তু ওখানেই টয়লেট করতে চায়। তো উনি যেটা বললেন আর কি যে আমি তো ভেবেছি এরকম। তো ঠিক আছে, তখন আর ওনাকে কিছু বলেননি।
সকালে যখন পারমিতা এসছেন, পারমিতার মা নাকি পারমিতাকে সব খুলে বলেছে, জানিস কালকে আমার সঙ্গে এরকম হয়েছে, ডক্টররা বলেছে হ্যালুসিনেট। পারমিতা তো বলে আমার এত রাগ উঠেছে রুমকি, তুমি বিশ্বাস করো আমি তো পুরো ডক্টরকে ধরেছি, আয়াকে ধরেছি, যে একে তো আপনারা আমাদেরকে অ্যালাউ করেন না, আমরা নিশ্চিন্তে বাড়িতে যাই। এখন আপনারা এই ভরসাটা টুকু দিয়েছেন যে আমার মায়ের কোনো অসুবিধা হয়নি। আজকে যদি আমার মা ওখানে পড়ে যেত, সেলাই কাঁচা আছে, সেলাই ছুটে যেত, বা কোনো রকমের কোনো স্ট্রোক হয়ে যেত, সেটার দায় কে নিত? হ্যাঁ, প্রচণ্ডভাবে ছেড়েছে। তো সবাই মানে ওরা তো খুব মিষ্টি, মানে বলে না তুমি যতই রেগে যাও না, তার পরিবর্তজন মানে তার অপরপক্ষজন যদি তোমার সঙ্গে মানে খুব মিষ্টি মুখে খুব ভালোভাবে কথা বলে, তোমার রাগটা কোথাও না কোথাও পড়ে যাবে। তুমি তো মানে কি আর শো করবে? ওরা নিজেরা বলছে যে না খুব বড় ভুল হয়ে গেছে, ওনারই হয়েছে। আবার আয়াটা পারলে পারমিতার পায়ে, মানে আয়া মাসি উনি পারমিতার পায়ে পড়ে যায় যে আমার পেটে লাথি মারবেন না, আপনারা যদি এরকম করেন আমার পেটে লাথি পড়ে যাবে, এরকম এরকম করে বলছে। হ্যাঁ, তো ডক্টর বলছে না না উনি হ্যালুসিনেট করেছেন, আর এরকম হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। বলে নিশ্চিন্তে কি, আজকে তো ডিসচার্জই হয়ে যাবো, কিন্তু আমার মায়ের যদি কিছু হয়? তখন ডক্টর বলছে না না আমরা যা যা প্রয়োজনীয় টেস্ট আমরা করে নিয়েছি, এই তো এর মধ্যেই চলে আসবে রিপোর্ট, হোপসো ওরকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো রিপোর্ট এসছে না, সব ঠিকই ছিল, কোনো রকমের অসুবিধা হয়নি। তো উনিও ওটাই ভেবেছেন, পারমিতাও কিন্তু বলছে আমিও ওটাই ভেবেছি রুমকি, যে আমার মায়ের বোধহয় হ্যালুসিনেট হয়েছে। যেমন কড়া ডোজ দিলে অনেক সময় মানুষের হয় না, মানে কড়া মানে ওষুধ নিলে যে মানুষ অনেক সময় অনেক কিছু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আসতে থাকে, ওরকমই ভেবেছেন উনি। ঠিক আছে, বাড়িতে নিয়ে এসছেন। বলছি বাড়িতে নিয়ে আসার পরেও তো আমার মায়ের আরেক রকমের প্রবলেম শুরু হলো। কি? আমার মা ওই যে বোবা ধরা, বাংলাতে বলে বোবা ধরা, ইংলিশে বলে স্লিপ প্যারালাইসিস। হ্যাঁ, কোনোদিন আমার মায়ের হতো না। আমার মা তুমি দুপুর বলো, মানে যেহেতু শরীর খারাপ, মাকে তো আমি কিছু করতে দিচ্ছিলাম না, আমি সব করছিলাম, অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো আমি করছিলাম। আমার মা সকালে ঘুমোলেও গো 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 করতে করতে ওঠে, তুমি দুপুরবেলা ঘুমালেও এরকম, মানে রাত্রে ঘুমালেও, মানে সব সময় ওনাকে বোবায় ধরছে। ঠিক আছে, মা বলছে আমি না একটা স্বপ্ন দেখছি। বলছি কি স্বপ্ন? বলছে আমি না ওই নার্সিং হোমটা দেখছি, জানিস তো। বলছি কোন নার্সিং হোম? বলছে যেখানে ছিলাম, যেখানে আমি যে চেয়ারে বসে গেছিলাম, তারপর যে আমি আর কিছু বলতে পারিনি, ওখানে দেখছি কি জানিস, ওই যে যেমন করোনার সময় আমরা টিভিতে দেখেছি না, ডক্টরগুলি পিপিই কিট, নার্স পিপিই কিট পরে ঘোরাফেরা করতো, ওই রকমই ডক্টর নার্স ঘোরাফেরা করছে, জানিস তো। আমি মৃতদেহ দেখেছি, প্লাস্টিকে কিরকম করে পেঁচাচ্ছে। অথচ পারমিতা বলছেন যে মানে ভগবানের অশেষ কৃপা রুমকি, করোনার থেকে কিন্তু আমাদের ফ্যামিলিতে কোনো রকমের মানে কেউ আর কি ভুক্তভোগী হয়নি। ওই জ্বর কাশি হয়েছিল ভয়ে, করোনা টেস্ট বাড়িতে নিয়ে যে মানে বাড়িতে এনে যে করানো যায় ওইরকম করিয়েছিলাম, কিন্তু কারো হয়নি। ভাইরাল ইনফেকশন যেটা, ওটা হয়েছিল, কিন্তু করোনা কারো হয়নি। তো আমাদের ওই নার্সিংহোমে যাওয়ার তো কথাই নেই। হ্যাঁ, আমরা টিভিতে দেখেছি, আমরা ফেসবুকে দেখেছি, কিন্তু আমার মানে লাশকে কিভাবে কি করে সেটা তো আমরা কথাই শুনেছি। আমাদের ওটা তো নিশ্চয়ই ভিডিও ফুটেজ করে মানে এরকমভাবে তো দেখিনি কোনোদিনও। কিন্তু আমার মা বলছে জানিস একজনকে না এরকম করে প্লাস্টিকে মুড়িয়ে মুড়িয়ে কেমন করে নিয়ে যাচ্ছে, আমি দেখেছি এরকম করে। তারপর দেখেছি যে যেই নার্সটা আর কি মানে সবাইকে শুশ্রূষা করছিল, ওরকম মানে পিপিই কিট সহ নাকি ওনাকে ওই প্লাস্টিকে র্যাপ করা হচ্ছে, ওইরকম টাইপের দেখছেন। তো তখন বলছে মানে পারমিতা বলছে যে মা তুমি না এসব ভেবো না, একদম ভেবো না। বলছে না সত্যি বলছি। তো ওনার না একটু বলছে কি রুমকি জানো তো, মানে কি বলবো, স্বপ্নের রিপিটিশন এরকম ভাবে হয়। মানে আমার মাকে বোবা ধরছে, আমার মা দুপুরবেলা সেম ওই পিপিই কিট পরা স্বপ্ন দেখছে। অথচ আমি মাকে পরে বলেছি মা তুমি যেই জায়গায় তুমি বলছিল ওই জায়গায় তো রিনোভেশনের কাজ চলছে। কিন্তু যেটা আমি বললাম যে ওরা ওইটা নোটিস করেনি যে রিনোভেশনের কাজ চলে তো টুকটাক কিছু একটা তো আওয়াজ আসবে। যেমন যদি রাজমিস্ত্রির কাজ চলে বা কার্পেন্টারের কাজ চলে, একটু কি আওয়াজ আসবে না? ওই জায়গাটায় কিন্তু কোনো রকমের আওয়াজ আসছিল না গো। তো ওটা যখন বলেছে যে রামকে তো বলেছিল রিনোভেশনের কাজ চলছে, বলছে তখন পারমিতার মা বলছেন, আন্টি বলছেন যে কোথায়, কোনোদিনও তো আওয়াজ শুনিনি। পারমিতা বলছে এক্স্যাক্টলি, আমিও তো কোনোদিনও আওয়াজ শুনিনি, যখনই যেতাম আসতাম চুপচাপই থাকতো, বন্ধই ছিল। আমাকে তো উল্টা বলেছিল রিনোভেশনের কাজ চলছে, আপগ্রেড করা হচ্ছে, আরও মানে অ্যাডভান্স আরও মানে ইকুইপমেন্টস আসবে। বুঝে উঠতে পারছি না। তো
বাড়িতে আসার 4 দিন পর পারমিতার বড় মাসি এসছেন। হ্যাঁ, বড় মাসি আবার উনি সন্তোষীমার ঘট পেয়েছেন। হ্যাঁ, ঘট পেয়েছেন মানে স্বপ্নতে পেয়েছিলেন। তারপর উনি সন্তোষীমার আর কি আরাধ্যা, মানে সন্তোষীমা ওনার আরাধ্যা, উনি আর কি সন্তোষীমাকে মানেন। এবং উনি নাকি মানে ওই বলে না যে ভরও করতেন সন্তোষীমার। তো উনি এসছেন, ওনার ছোট বোন এসছেন নার্সিংহোম থেকে, তো দেখতে এসছেন। এসে না ছোট বোনের না মাথায় হাত দিলেন, বলছে আমার মাসি জানো তো আমার মাকে ফু দিয়ে মাথার থেকে পুরো পাও দিয়ে, মা তো ধরো এরকম করে মাসিকে দেখে শোয়া এরকম করে ঢেলান দিয়ে পুরো পাটা, মাকে জানো তো পুরো মাথার থেকে ফু দিয়ে, খালি ফু দিয়ে যেমন এরকম করে করে ঝাড়তে ঝাড়তে তখন মার সামনে কিছু বলেনি, মাকে বলছে এখন তুই আরো বেশি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তুই তো এমনিই ঠিক হয়েছিস, আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই বলে মাসি আর কি মানে বোনের তাড়াতাড়ি আর কি আরোগ্যের জন্য সন্তোষীমার আশীর্বাদই এনেছিলেন, মায়ের আশীর্বাদ ওনার হাতে দিলেন। দেওয়ার পর উনি মানে যেহেতু বোনের শরীরটা বেশি ভালো না, বেশি কথা না বলানোটাই তো ভালো না, উনি বেরিয়ে গেলেন, পারমিতাও বেরিয়ে গেলেন। তখন না উনি ডাইরেক্ট পারমিতাকে একটা কথা জিজ্ঞেস করলেন যে আচ্ছা পারো, ওনাকে মানে পারমিতাকে আদর করে মাসি পারো পারো বলে ডাকতেন। হ্যাঁ, বলে আচ্ছা পারো, তোর মা কি ভয় পাচ্ছে? তোর মার সঙ্গে কি কিছু আনইউজুয়াল মানে এমন কিছু জিনিস ঘটনা যেটা হয়তো তোর মার সঙ্গে ঘটেনি, ওরকম কিছু ঘটছিল? তখন পারমিতা বলছে, আমি মাসিকে বললাম যে মাসি জানো তো হসপিটালে থাকাকালীন তোমাকে তার ফোনে সব কথা জানানো যায়নি বা হয়নি, তো এরকম মা ভয় পেয়েছিল গো, ওইখানে মা আর কি অজ্ঞান অবস্থায় নাকি পেয়েছে। তারপরে এখানে আসার পর তো মাকে খালি বোবায় ধরে, আর মা খালি হসপিটালের স্বপ্ন দেখে, ওই করোনার সময় এরকম স্বপ্ন দেখে যে করোনায় যে ডক্টররা ওরকমভাবে মানে পড়েছিল, কিট বাগেরা পড়েছিল, অ্যান্ড অলসো লাস্টকে যেরকম পিছিয়ে নিয়ে যাওয়া মানে পেঁচিয়ে নিয়ে যাওয়া হতো। তখন না ওর মাসি বলছে যে তোর মায়ের সঙ্গে না একটা হাওয়া মানে একজন চলে এসেছিল রে, এবং হয়তো আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তোর মাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু মানে সবাই তো আর সব কিছু বুঝতে পারে না, তো আমি তোর মাকে ঝাড়িয়ে দিয়েছি, আর ওরকম কোনো উত্ত্যক্ত করবে না, আর ফুল আশীর্বাদটা মার সঙ্গে রাখতে দিস। তো আমারও মনে হয়েছিল যে ওটা হসপিটাল থেকেই আসছে, আর তুই যেটা বলেছিস এখন তো আরও বেশি শিওর যে ওটা ওইখান থেকেই এসছে। তো যাই হোক, সত্যি সত্যি পারমিতা বলছে যে না, তারপর থেকে জানো রুমকি কোনো রকমের প্রবলেম হয়নি, মানে রাত্রেবেলা সেদিন অনেক দিন পর আমার মা না মানে না গঙ্গানো না বোবায় ধরা, মানে ডিপ স্লিপ যেটাকে বলে সেটা কিন্তু মানে মা ঘুমিয়েছিলেন, আর আমরাও টেনশন ফ্রি তো হয়েছিলাম। কিন্তু আমি তো প্রচণ্ড মানে পারমিতা বলছেন যে আমার না একটা মানে কোনো কিছু হলে পোকাটা নাড়া দিয়ে ওঠে, যে কতক্ষণে জানবো যে কেন হলো। আমার মায়ের সঙ্গে যা হয়েছে, এবং মাসিও বলছিলেন হাসপাতাল থেকে কিছু না কিছু এসছে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমি ভূতকে ভয় পাই কি না পাই আমি বলতে পারবো না, কারণ কোনোদিনও সম্মুখীন হইনি, সম্মুখীন হলে বলতে পারবো ভয় পাই কি না, কিন্তু হ্যাঁ বিশ্বাস নিশ্চয়ই করি। তো আমার কেননা কোথাও না কোথাও ডাউট লাগছিল, কারণ হ্যাঁ এই নার্সিংহোমেও কোভিড পেশেন্ট রাখা হতো, ঠিক আছে, অনেক নার্সিংহোমকে কোভিড মানে মানে যেমন ডক্টররা কোভিড ডক্টর হয়ে গেছিল, নার্সিংহোমকে ইনফ্যাক্ট আমি তো শুনেছি অনেক তোমার কে বলতে হোটেলকেও কনভার্ট করা হয়েছিল, যেখানে বেশি আর কি কোভিড পেশেন্ট হয়ে গেছিল। আমি শুনেছি আর কি। তো যাই হোক, উনি ওই যে আয়া মাসিকে ও মানে মানে উনি তো মানে ও তো আইডিয়া আছে কখন বেরোয় না বেরোয়, হ্যাঁ 5 দিন তো ঠিক আইডিয়া জানে ওর ডিউটি কখন চেঞ্জ হয়। 3-4 দিনের পর টক করে ও একদিন ধরেছে, ওকে ধরার পর বলছে যে আমি তো তোমার পেটে লাথি পড়বে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি, আমি প্রমিস করছি, কিন্তু আমার জানতে হবে। উনি মানে পারমিতা বলছে আমি আয়াকে পুরো মানে আয়া মাসিকটাকে না পুরো কথা বলছি যে আমার মার কিন্তু যাওয়ার পরে এই প্রবলেম হয়েছে গো। তো বলছে কি যে আমি বুঝতেই পারছিলাম গো, তোমার মাকে তো নিয়ে যাচ্ছ, তোমার মার বোধহয় এরকম কষ্ট হবে, এরকম মানে এরকম হয়তো অনেক কিছু ভুক্তভোগী হতে পারেন। বলছে যে এরকম কিছু তুমি কিছু জানো নাকি? তখন উনি বললেন যে দেখো আমাদের অ্যাকচুয়ালি কি পেশেন্টের ওয়াশরুম ইউজ করার তো কোনো পারমিশন নেই, তার জন্য আমাদের ওয়াশরুমই ইউজ করতে হয়। সেদিন তোমার মা প্রচণ্ড ঘুমিয়ে গেছিলো, আর ওটার জন্য স্পেশালি 3rd ফ্লোরে আমাদেরকে কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া আছে আমরা যাতে পেশেন্ট পার্টিকে 1 ফোঁটা মানে পেশেন্টকে 1 ফোঁটাও না ছাড়ি। কারণ কি তোমার মায়ের আগে এরকম 2 জনের সঙ্গে হয়েছে, তুমি যে দেখেছো এই পুরো নার্সিংহোমটাই কোভিড পেশেন্ট ছিল, আর স্পেশালি তুমি যেখানে বন্দর দেখেছো না ওটা একটা আইসিইউ ছিল, যেখানে মানে কোভিড যারা রেসপিরেশন মানে শ্বাস নিতে প্রবলেম হয়, যাদের মানে ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় ওদেরকে রাখা হতো। আর তারপর বলছে যে তুমি তো জানোই ক্রিটিক্যাল কন্ডিশনে আর কয়জন বেঁচে ফিরে আসতো, সব কিছুই তো তুমি জানো। ধরো হয়তো 30%-এরই মৃত্যু মুখে চলে যেতেন, হয়তো 70%, আমি জানি না, জাস্ট আমি বললাম 30%ই ধরো
মৃত্যু হয়েছে আর কি। তো বলছে তারপর থেকে না, তারপর উনি বললেন যে এখানে তো অনেক নার্স ডক্টররাও এফেক্টেড হয়ে ওরাও প্রাণ হারিয়েছে। তো এরকম মাঝে মধ্যে না দেখা যায় ওই নার্স ডক্টর ইনফ্যাক্ট পেশেন্টকেও দেখা যায় ঘুরতে বা কাউকে ডেকে নিয়ে যেতে। হ্যাঁ, মানে নার্স যেমন নার্সের ডিউটি করছে, হ্যাঁ ওইরকম ডিউটি ডক্টর, মানে ওদের সব ইকুইপমেন্টস লাগিয়ে যেমন পেশেন্টকে দেখতে আসে ওই রকম, কিন্তু ওরা কিন্তু কেউ জীবিত নয়। তখন আয়া মাসি বললেন যে এটা তো হসপিটাল, হ্যাঁ সবাই বলে বৈজ্ঞানিক ভিত্তিতে সব কিছু চলে, কিন্তু এখানে ওই জায়গাটা যে যজ্ঞ করা হয়েছিল রাত্রে সবাই ঘুমিয়ে যাওয়ার পর, মানে হাসপাতাল কর্তৃপক্ষই মানে পুরোহিত এনে যাগযজ্ঞ করানোর পর একটু কমেছে প্রকোপটা, কিন্তু পুরোপুরি যায়নি। এখনো অনেক কথাবার্তা চলছে কিভাবে এই জায়গাটাকে শুদ্ধিকরণ করা যায়। তারপরে মানে পারমিতাকে বলছে তুমি এসব বলো না, কিন্তু বললে কিন্তু আমার চাকরি চলে যাবে। তো পারমিতা বলছে একদমই ইয়ে করবো না। তো ওনাকেও বললো যে দেখো আমার মায়ের সঙ্গে যেটা হয়েছে, তুমি যখন একজনের দায়িত্ব নাও তুমিও কিন্তু এই জিনিসটা দেখো। হ্যাঁ, আমার মায়ের হয়তো কিছু হয়নি, কি ঠিক আছে নেক্সট যদি কারোর সঙ্গে এরকম হয়। তো বলছে না আমরা মানে তোমার মায়ের পরেও মানে মায়ের এই ইনসিডেন্টের পরে হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু সরগরম হয়ে রয়েছে। ওরা এর মধ্যে একটা ভালো করে পূজা পাঠ করাবে, পুরো ইয়ে করবে, এবং বলেছে যে ওই জায়গাটা সত্যিই ভেঙে নতুনভাবে কনস্ট্রাকশন করবে। তো পারমিতা তো ঠিক আছে এই সব কিছু জেনে চলেই আসলেন, কিন্তু পারমিতার মাকে কিন্তু কোনো কিছু রিভিল করেননি, খামাখা উনি ভয় পেতে পারেন। এবং উনি বললেন যে ওটা তো 2024-এ প্রথমে বললাম, তো বলছে যে এখন হয়তো ওইটা রিনোভেটও হয়ে গেছে, হোপসো কোনো প্রবলেম হবে না। কিন্তু মানে জিনিসটা যে কি হলো রুম কি এখনো আমাদের কিন্তু কোয়েশ্চেন মার্ক। কখনো কখনো এখনো মনে হয় কি জানো তো, যে হয়তো মা হ্যালুসিনেট করেছিল, হয়তো মারই দেখার ভুল। তাহলে আমার মাসি তো জানতো, আমার মাসি কি করে বলতে পারলো যে আমার মার কিছু প্রবলেম হয়েছে কিনা, মার সঙ্গে হাওয়া লেগেছে, বা ওই আয়া মাসি বা কেন বললো যে হ্যাঁ তোমার মায়ের আগেও আরো দুজন এরকম করে প্রত্যক্ষ করেছে বা এরকম ওনাদেরকে দেখা যায়। তো জানি না, নিজের চোখে তো দেখিনি, এটাকে কি বলা যায়। তো একটা কথা পারমিতা তোমায় বলছি আমি, যে আমরা তো হাওয়াকেও চোখে দেখি না, তাই না? তাই বলে কি হাওয়ার অস্তিত্ব নেই? আমরা এমন অনেক কিছু আছে, যেমন হাওয়াতে অনেক বীজাণু কীটাণু আছে যেটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা দেখতে পাই না, তাই না? খালি চোখে দেখা যায় না, তার মানে কি তাদের অস্তিত্ব নেই? ঠিক তেমনই অশরীরী আত্মারাও কিন্তু হয়তো আছে, আমরা দেখতে পাই না বলে কি তাদের অস্তিত্ব নেই? এই ক্ষেত্রে হয়তো অশরীরী আত্মা বললে অনেকে বলবেন না না আমি বলছি নেগেটিভ এনার্জি বা এনার্জি, সোল এনার্জির কথাই বলছে, হ্যাঁ বিকজ এটা তো একটা এনার্জি, তাই না? তো কেমন লাগলো পারমিতা চক্রবর্তীর পাঠানো ঘটনা? আমি চেষ্টা করেছি ওরকমভাবে প্রেজেন্ট করার, জানি না কতদূর কি সফল হয়েছি। তো হোপসো তোমরা মানে বুঝতেই পেরেছো ম্যাটারটা কি ছিল। ওনার এখনো যে ওনার মনেও সন্দেহটা, এবং সেই সন্দেহটার মানে জাস্টিফাই করে উনি যা অ্যান্সার দিয়েছেন সবকিছুই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের বক্তব্য কমেন্ট সেকশনের মাধ্যমে তোমরা জানাও, কারণ তোমাদের বক্তব্য কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনো রকম কোনো কিছু সাজেশন থাকলে ডেফিনেটলি দাও। আর থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন পারমিতা তোমায়। আরও ঘটনা থাকলে প্লিজ পাঠিয়ে দিও, আর এভাবেই ভালোবাসা দিতে থাকো। জীবনের 1001 গল্পকেও দেখতে ভুলো না। আর আরেকটা কথা তো আজকে বলাই হয়নি, যে কথায় গল্প ভূতের অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলা সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া, ওইটুকুনি মাত্র, আর কিছু নয়। তো চলুন আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটা আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আমার ঘটনা কিন্তু সপ্তাহে 3 দিন আসে, মঙ্গলবার শুক্রবার আমি এপিসোড আনি, এবং শনিবার রাতে কিন্তু আমি লাইভে আসি। তো মিস করবেন না, 3 দিন চলে আসবেন, কারণ প্রচুর প্রচুর ঘটনা আপনারা পাঠাচ্ছেন, শোনাতে হবে। তো চলুন আজকের এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।